আমি ডক্টর এমডি এস আজম। ইনফার্টিলিটি নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছি। ইনফার্টিলিটির ডিটেলস নিয়ে আলোচনা করেছি। ইনফার্টিলিটির কারণটা কি, মানে বন্ধ্যাত্ব। তো কারণের মধ্যে একটা পিসিওডি একটা ইম্পর্টেন্ট কারণ, সেটা নিয়ে আলোচনা করেছি। আর একটা ফ্যাক্টর সব থেকে ইম্পর্টেন্ট, আমরা দেখি ম্যাক্সিমাম ডাক্তারের কাছে কিছু পেশেন্ট আমাদের স্পেশাল কিছু পেশেন্ট আমাদের কাছে আসে যে প্রবলেমটা নেই, সেই প্রবলেম নিয়ে আজকে ডিসকাস করব। আমাদের ইউটেরাসের প্রত্যেকটা মেয়ের একটা ইউটেরাস বাচ্চাথলিতে একটা পার্টস যে ফ্যালোপিয়ান টিউব বলা হয়, যেটা একটা বিশাল ইম্পর্টেন্ট রোল ফর গেটিং প্রেগনেন্ট। তো আমরা আগে জানবো যে ফ্যালোপিয়ান টিউবটা কি, এর ফাংশন কি, ফ্যালোপিয়ান টিউবের পার্টস কত আছে, সাইজ কি হতে পারে এবং এর জন্য কি কি সমস্যা কি হতে পারে। আগে নর্মালটা না জানলে আমরা ডিটেলসটা ঠিক বুঝতে পারবো না। প্রথমত হচ্ছে ফ্যালোপিয়ান টিউব একটা প্যাসেজ ওয়ে, একটা যেটা ওভারি থেকে যে এগটা বেরোয় এবং ছেলেদের যে মেলামেশার পর যে স্পার্ম, সিমেন থেকে যে স্পার্মটা যায়, প্রথমত ফ্যালোপিয়ান টিউবের মধ্যে গিয়েই সেটা ফার্টিলাইজেশন হয়। সেখান থেকে এমব্রায়ো তৈরি হয়, সেখান থেকে এমব্রায়ো তৈরি হয়ে ইউটেরাসে কিন্তু এসে ফিটাসে ফর্ম করে। এটা হচ্ছে নর্মাল ফেনোমেনা অফ ফ্যালোপিয়ান টিউব। তো ফ্যালোপিয়ান টিউবের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট ফর গেটিং প্রেগনেন্ট। ফ্যালোপিয়ান টিউব যদি ঠিক না থাকে তাহলে প্রেগনেন্সি হওয়া প্রচুর সমস্যা। এবং এখন যে আমরা টেস্ট টিউব বেবির কথা বলি, ইনভিট্রো যেটা হয়, আইভিএফ যেটা বলি, সেটা কমপ্লিটলি ফ্যালোপিয়ান টিউবের প্রবলেমের জন্যই কিন্তু বাইরে সেটা করানো হয়। যেহেতু ফার্টিলাইজেশনটা ফ্যালোপিয়ান টিউবে হয় না, তার জন্যই কিন্তু বাইরে ফার্টিলাইজেশনটা করা হয়। হওয়ার পরে ইউটেরাসের মধ্যে সেটা পুশ করা হয়। এটা মেন কারণ। এর ফাংশনটা কি? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ফাংশন প্রচুর আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফাংশনটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব গেটিং ইম্পর্টেন্ট রোল ফর কনসিভ অ্যান্ড প্রেগনেন্সি। কি এটা? প্রথম কাজ, হোল্ডিং প্লেস ফর ইউর। প্রত্যেক মাসে যে মেনস্ট্রুয়াল সাইকেল হয় প্রতিটা মেয়ের, এবং একটা টাইমের পরে যে এগ বেরোয়, এবং সেটা কি হয়, সেটা আমাদের ফ্যালোপিয়ান টিউব থেকে সেটা ফিমব্রিয়া বলে, আঙ্গুল জাস্ট এন্ড পয়েন্টে ফিমব্রিয়া বলে একটা পার্টস আছে, সেটা এগটাকে কালেক্ট করে, এবং কালেক্ট করার পরে সেটা অ্যাম্পুলা যে রিজনে ওখানে থাকে, তারপরে স্পার্ম গিয়ে ওখানে ফার্টিলাইজেশনটা করে। তো প্রথম ফাংশনটা হচ্ছে হোল্ডিং এগ ফ্রম ওভারি। দ্বিতীয়টা কি? সাইড ফার্টিলাইজেশন। যখন এজাকুলেট করে ডিউরিং ইন্টারকোর্সের সময়, তখন স্পার্ম ভ্যাজানে থেকে, সার্ভিক্স থেকে, তারপরে ইউটেরাসে যায়। সেখান থেকে গিয়ে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ফার্টিলাইজেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট রোল ক্রিয়েট করে ফ্যালোপিয়ান টিউব। তো এগুলো কিছু ফাংশন আমাদের আছে, ইম্পর্টেন্ট রোল, ইম্পর্টেন্ট ফাংশন ফ্যালোপিয়ান টিউবের হয়। পার্টস কটা আছে? ফ্যালোপিয়ান টিউবের কিছু পার্টস আছে। পার্টসের মধ্যে সব থেকে 4টে পার্টস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনফান্ডিবুলাম, একটা ফানেল লাইক পর্সন ফ্যালোপিয়ান টিউবের, এবং ক্লোজার ওভারির ক্লোজে একদম থাকে, এবং ওর চারিদিকে ফিঙ্গারের মতো ফিমব্রিয়া থাকে। তো ও কাজটা হচ্ছে কি, ইনফান্ডিবুলামের প্রথম কাজটা হচ্ছে ফিমব্রিয়ার, যে ওভারি থেকে এগটাকে কালেক্ট করা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। দ্বিতীয় হচ্ছে অ্যাম্পুলা, সব থেকে মেজর চ্যানেল ফ্যালোপিয়ান টিউবের, সব থেকে বড় পার্টস এটা এটা কোথায় থাকে? ইনফান্টিবুলাম এবং ইসমাসের মিডল পয়েন্টে থাকে, এবং এর মধ্যেই কিন্তু ফার্টিলাইজেশনটা হয়। অ্যাম্পুলে ইজ এ গ্রেটেস্ট রোল ফর ফার্টিলাইজেশনস। এই পার্টসটা না থাকলে ফার্টিলাইজেশন হওয়া সমস্যা প্রচুর হয়, এই পার্টসটাতে হয়। ইসমাসটা কি? ইসমাসটা হচ্ছে টিনিক চ্যানেল কানেক্ট অ্যাম্পুলা পর্সন অফ ফ্যালোপিয়ান টিউব ক্লোজেস্ট টু ইউটেরাস। ইন্ট্রামিউলার পার্ট যেটা আমরা বলি, ইন্ট্রামিউলার পোর্শন যেটা বলি, সেটাকে ইসমাস বলা হয়। লাস্টলি যেটা হচ্ছে লাস্টে ইন্ট্রামিউরালটা হচ্ছে একদম ক্লোজেস্ট টু ইউটেরাস, যেখানে আমাদের ইউটেরাস থেকে প্রথম যে পার্টসটা থাকছে ফ্যালোপিয়ান টিউবে, সেটাকেই বলা হয় ইন্ট্রামিউরাল পোর্শন। এই 4টে পোর্শন কিন্তু ফ্যালোপিয়ান টিউবের আছে। সাইজটা কি? ফ্যালোপিয়ান টিউবের সাইজ হচ্ছে 4 থেকে 5 ইঞ্চির একটা সাইজ আমাদের প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে, নর্মাল যারা কনসিভ করার মতো অ্যাডাল্ট মহিলার ক্ষেত্রে 4 থেকে 5 ইঞ্চির একটা সাইজ কিন্তু থাকে নর্মালি। তারপরে কি হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবটা কি থেকে তৈরি হয়েছে, মেড কি? কারণ মিউকাস মেমব্রেন ইজ ইম্পর্টেন্ট। মিউকাস মেমব্রেন আছে, তার সাথে মাস্কুলার লেয়ার দিয়ে তৈরি হয়। এই দুটো পার্টটা থেকে প্রচুর শক্ত টাইপের ফ্যালোপিয়ান টিউব, এই দুটোই পার্টই ইম্পর্টেন্ট থাকে। এই দুটো পার্ট থেকে কিন্তু মেড হয়, তৈরি হয়। কি কি প্রবলেম হতে পারে ফ্যালোপিয়ান টিউবের? প্রথম যে সমস্যাটা হয়, ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়, তার অবস্ট্রাকশন ফ্যালোপিয়ান টিউবে হয়। এর জন্য
কনসিভ করা খুব মুশকিল হয়, প্রেগনেন্সি কিন্তু আসে না, এটাও সব থেকে মেজার অফ ইনফার্টিলিটি। আর কি হয়, একটোপিক প্রেগনেন্সি হয়। একটোপিক প্রেগনেন্সি বলতে কি আমরা বোঝাই আমাদের ফার্টিলাইজেশনটা হচ্ছে অ্যাম্পুলা এবং পার্টস অফ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হচ্ছে, সেখান থেকে লাস্ট পর্যায়ে গিয়ে আমাদের যখন ইউটেরাসে আসছে, ইউটেরাসে এসে কিন্তু ভিটাস তৈরি হয়। দেখা যায় কিছু কিছু প্রবলেম যখন আমাদের থাকে, কিছু প্রবলেম কিছু মাদের কিংবা বোনদের কিছু থাকে, যে কারণে ইউটেরাসে হয়তো আসে না, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ফিটাসটা তৈরি হয়ে যায়। এটাকে একটোপিক বা টিউবাল প্রেগনেন্সি বলা হয়, এবং এটা ভেরি ডেঞ্জারাস ইভেন লাইফ থ্রেটিং। দ্বিতীয় হচ্ছে এন্ডোমেট্রিওসিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এন্ডোমেট্রিওসিসের জন্য ফ্যালোপিয়ান টিউব দায়ী এবং এর ব্লকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে যায়। আরেকটা কি, ফ্যালোপিয়ান টিউব ক্যান্সার একটা ইম্পর্টেন্ট পার্ট। ওভারিয়ান ক্যান্সার অ্যাকচুয়ালি বিনাইন ক্যান্সারের জন্য, ফ্যালোপিয়ান টিউব ক্যান্সারের জন্য কিন্তু এই প্রবলেমটা আসে। এই কয়েকটা সমস্যা হয়। ফাইব্রোসিস অনেক সময়, ফাইব্রয়েড অনেক সময় দেখা যায়, হাইড্রোসালফিংস যেটা ইনফেকশনের পরে যেটা একটা ফ্লুইড টাইপের জমে, তার জন্য কিন্তু একটা প্রবলেম এটা হয়। তার সাথে পিআইডি, পেলভিক ইমপ্লয়মেন্ট ডিজিজ হয়। তো এই সমস্যাগুলো ফ্যালোপিয়ান টিউবের নর্মাল পার্টটা বললাম, তার সঙ্গে ফাংশনটা আমি বললাম, পার্টস এবং কি দিয়ে তৈরি হয় এবং ফাংশনটা কি। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটার নাম হচ্ছে হাইড্রোসালফিংস। হাইড্রোসালফিংসটা কি, এর ডিটেলসটা নিয়ে একটু আলোচনা করব। হাইড্রোসালফিংসটা হচ্ছে একটা ফ্লুইড অ্যাকুমুলেট হয় ফ্যালোপিয়ান টিউব, দুটো ফ্যালোপিয়ান টিউবেও হতে পারে এবং একটাতেও হতে পারে। ফ্যালোপিয়ান টিউবে তার জন্য ব্লক হয়, এবং প্রত্যেক মাসে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা একটা হয়, আমরা কি বললাম, প্রত্যেক মাসে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় একটা টাইমের পরে এগ কালেক্ট করে ফ্যালোপিয়ান টিউব এবং স্পার্ম গিয়ে সেখানে ফার্টিলাইজেশন হয়। এতে ব্লকের জন্য কি হয়, এটা ব্লকের জন্য কিন্তু ফার্টিলাইজেশনটা ওখানে হয় না। তো এই প্রবলেমটা ব্লকের জন্য হয়। ম্যাক্সিমাম পেশেন্ট 30% ইনফার্টিলিটি কমন এর জন্য, টিউবাল ব্লকের জন্য 30%। 100টার মধ্যে 30টা মহিলা যদি প্রেগনেন্ট না থাকে, তার মধ্যেই দায়ী কিন্তু টিউবাল ব্লক বা হাইড্রোসালফিংস অনেকটাই দায়ী। তারপরে হচ্ছে কি হাইড্রোসালফিংসের কজটা কি আছে। প্রথম কজ হচ্ছে প্রিভিয়াসলি আনট্রিটেড এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ লাইক গোনোরিয়াল কিছু ইনফেকশন হয়তো হয়েছিল, সেটা ট্রিট ঠিকঠাক করে করা হয়নি, সেটা একটা ইম্পর্টেন্ট কজ। দ্বিতীয় হচ্ছে পিআইডি, হয়তো পেলভিক ইমপ্লয়মেন্ট ডিজিজ হয়তো হয়ে আছে, সেটার জন্য হতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট কজ। এন্ডোমেট্রিওসিস ইম্পর্টেন্ট কজ, সার্টেন টিউমার আরেকটা ইম্পর্টেন্ট কজ, হয়তো রিপিটেডলি অ্যাবর্শন হয়েছে কিংবা মিসকারেজ হওয়ার জন্য কিন্তু একটা অনেক সময় ফ্যাক্টর এভাবে কজেশন কিন্তু ইম্পর্টেন্ট আছে। সিমটম কি হতে পারে, সিমটম পেলভিক পেন একটা থাকে, এটা বেসিক্যালি পিরিয়ডসের আগে পরে অ্যাগ্রাভেট করতে পারে। একটা ভ্যাজানাল ডিসচার্জ থাকে, সেটা নর্মাল ডিসকালার বা স্টিকি একটা ডিসচার্জ থাকতে পারে। তেমন কোনো সিমটম আমাদেরকে পেশেন্ট দেয় না, শুধু এই প্রবলেমটা এইটুকুই শুধু বেসিক্যালি বলে। ডায়াগনোসিস কি হতে পারে, ডায়াগনোসিস প্রথম ইম্পর্টেন্ট যেটা আল্ট্রাসাউন্ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনোসিস ফর টু, এটা আল্ট্রাসাউন্ড আমরা অ্যাসোসিয়েটেড প্রবলেম দেখতে পারি, কিন্তু ফ্যালোপিয়ান টিউবটা এই ভিজিবল হয় না, আল্ট্রাসাউন্ডে ভিজিবল হয় না, এর জন্য স্পেশাল কিছু টেস্ট হয়। কিন্তু আল্ট্রাসাউন্ড করলে আমরা কিছুটা আইডিয়া আমরা পাবো যে হাইড্রোসালফিংস যদি অন্য কোনো কারণ হয়, তাহলে অনেক সময় আইডিয়া পাওয়া যাবে। যেটা স্পেশালি ফ্যালোপিয়ান টিউব দেখার জন্য যে রিপোর্টটা করা হয়, সেটাকে HSG বলা হয়, হিস্টোসালফিঙ্গোগ্রাফি, যেটা একটা এক্সরে ডাই পুশ করে ফ্যালোপিয়ান টিউব দেখা যায় যে ব্লক আছে কিনা, এটা দেখার জন্যই সব থেকে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। লাস্টলি ল্যাপ্রোস্কোপি, অনেক সময় সার্জারি করেও দেখা যায় যে প্রবলেমটা কোনো ব্লকেজ আছে কিনা, সেটা দেখার জন্য অনেক সময় ল্যাপ্রোস্কোপি করেও কিন্তু দেখা যায়। ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে যদি আমরা ইন কেস অফ এসটিডি থাকে কিংবা কোনো রকম সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হোক কিংবা পিআইডি হোক, সেগুলো যদি থাকলে অবশ্যই আমি একটা নির্দিষ্ট পিরিয়ডে ট্রিটমেন্ট করবো। এই প্রবলেমটা সব যতক্ষণ না হয়েছে ততক্ষণ আমরা ট্রিটমেন্ট করব। এবং তার সাথে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি, ওবেসিটি একটা ফ্যাক্টর অনেক সময় ক্রিয়েট করে যায়। ওবেসিটিটা আমরা কভার আপ করবো, আমরা চেষ্টা করবো যেন ওবেস না হয়, এক্সারসাইজ করতে হবে, তার সাথে আমাকে স্পাইসি ফুড অ্যাভয়েড করতে হবে, ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে হবে। এগুলো একটু অ্যাভয়েড করলে আশা করছি ওবেসটা অনেকটা ওবেসটা কন্ট্রোল হবে, এবং তার সাথে এক্সারসাইজ করলে আশা করছি অনেকটাই হেল্প হবে এটা। লাস্টলি স্টিম ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি মার্ভেলাস কিছু আমার কাছে ওষুধ আমাদের কাছে আছে, যে ওষুধগুলো প্রচুর ভালো রেসপন্স আমাদের কাছে পাই, কিন্তু অবশ্যই স্পেসিফিক কোনো ওষুধ একদমই নেই যে স্পেসিফিক এই ওষুধের জন্য দিলেই হবে। এর জন্য একটা কেস টেকিং, এর জন্য টোটালিটি অফ সিমটমের প্রয়োজন হয়। না করলে কিন্তু এই প্রবলেম না করলে আমরা পারফেক্ট প্রেসক্রিপশন কিন্তু করতে পারবো না। টোটালিটি অফ সিমটম অ্যান্টিমায়াজমেটিক হিসাবে একটা
পারফেক্ট ট্রিটমেন্ট করতে গেলে একটা টাইম ধরে পেশেন্টকে ওষুধ খেতে হবে। এবং আমরা দেখেছি যে টিউবাল ব্লক বা হাইড্রোসালফিংস কিন্তু এটা সুস্থ হয়, এবং এটা আশা করছি সুস্থ হয়ে কিন্তু প্রেগনেন্সি আসে, এটা আমরা দেখেছি। তো আজকে আপাতত এটুকুই আমি বললাম। নেক্সটে আবার কিছু ভালো টপিকস নিয়ে আসবো, আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, হেলদি ফুড খান, স্ট্রেস ডিপ্রেস কমান। আপাতত সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি।